Fear begins where logic ends. Are you ready? সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘন সবুজ ম্যানগ্রোভের দুর্ভেদ্য দেয়াল, জোয়ার ভাটার ভিজে ওঠা লোনা কাদা আর বাতাসের সাথে মিশে থাকা এক অজানা আতঙ্কের ঘ্রাণ। দিনের আলোয় এই জঙ্গল যতটা মায়াবী, সূর্য ডুবলে তা যেন ততটাই হিংস্র। স্থানীয় বাওয়ালি, মৌয়াল আর জেলেরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি অলিখিত নিয়ম মেনে চলে। সন্ধ্যের পর নদীর বাঁকে একা থেকো না, কারণ বনের সব ছায়া মানুষ নয়। রহিম ছিল সেই সব অভিজ্ঞ জেলেদের একজন, যাদের ধমনীতে যেন নদীর লোনা জল প্রবাহিত হয়। বয়স 40-এর কোঠায়, চেহারায় রোদে পোড়া তামাটে ছাপ। ছোটবেলা থেকেই বাপের হাত ধরে সে সুন্দরবনের এই গোলকধাঁধায় মাছ ধরছে। পশুর নদী থেকে শুরু করে আর পাঙাশিয়া প্রতিটি খাঁড়ি আর খালের বাঁক তার নখদর্পণে। ভূত প্রেত বা অলৌকিক কিছু নিয়ে গ্রামের চায়ের দোকানে গল্প জমলে রহিম সবসময় তাচ্ছিল্যের হাসি হাসত। সে বলতো, বনের বাঘ আর পানির কুমির ছাড়া ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই দুনিয়ায়, ওসব অলৌকিক গল্প হলো দুর্বল মনের কল্পনা। কিন্তু 2019 সালের সেই হাড় কাঁপানো শীতের রাত রহিমের সেই দীর্ঘদিনের বিশ্বাসকে এক নিমেষে থচনচ করে দিয়েছিল। সেদিন আকাশটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত। কোনো মেঘ ছিল না, অথচ আকাশে চাঁদ বা তারার কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। এক জমাটবদ্ধ অন্ধকার যেন চাদরের মতো পুরো জঙ্গলকে ঢেকে রেখেছিল। সুন্দরবনের চেনা বাতাসটাও সেদিন ছিল স্থির। নদীর পানি যেন আয়নার মতো কালো আর নিথর হয়েছিল, যেন পানির তলায় কোনো দানব নিঃশ্বাস বন্ধ করে শিকারের অপেক্ষা করছে। রহিম আর তার দুই সঙ্গী করিম আর জলিল একটি ডিঙি নৌকা নিয়ে বেরিয়েছিল ইলিশ আর পাঙাশের খোঁজে। রাত তখন প্রায় 1টা। গহীন বনের কোল ঘেঁষে প্রবাহিত একটি ছোট্ট খাঁড়িতে তারা জাল ফেলে অপেক্ষা করছিল। সাধারণত এই সময়ে বনের ভেতর ঝিঁঝি পোকার ডাক আর তক্ষকের শব্দে কান ঝালাপালা হওয়ার কথা, কিন্তু সেদিন চারপাশে ছিল কবরের মতো নিস্তব্ধতা। হঠাৎ করিম রহিমের কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, রহিম ভাই, রাতটা কেমন জানি ভারী ঠেকতাছে, বুকটা ধকধক করতেছে, চল না আজ ফিরে যাই। রহিম করিমের দিকে তাকিয়ে বিদ্রূপের সুরে বলল, এত বছর মাছ ধরে এখনো বাচ্চার মতো ভয় পাস? জালিটা একবার তুলতে দে, ভালো মাছের টানে ফিরে যাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জলিলও অস্থির হয়ে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, না রহিম ভাই, করিম ঠিকই কইতাছে, বাতাসের গন্ধটা কেমন জানি পচা লাশের মতো ঠেকতাছে। আমার মনে হইতাছে আমাদের দিকে কেউ তাকায় আছে। রহিম বিরক্ত হল। সঙ্গীদের এই ভয়ে তার মাছ ধরার মনটাই নষ্ট হয়ে যাচ্ছে। সে হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তোরা ভয় পাইলে নৌকা নিয়ে একটু দূরে গিয়ে খালের মুখে থাক, আমি একা জালটা গুছায় নিয়ে আসতাছি। করিম আর জলিল আর তিলমাত্র দেরি করল না। তারা অন্য একটি ছোট ডিঙিতে করে একটু দূরের খোলা পানির দিকে সরে গেল। রহিম রয়ে গেল একা সেই গহীন বনের ছায়ার নিচে। নিস্তব্ধতা তখন অসহ্য হয়ে উঠেছে। নিজের নিঃশ্বাসের শব্দ রহিমের কানে ড্রাম পেটা শব্দ করার মতো মনে হচ্ছিল। নদীর হালকা ঢেউ যখন নৌকার গায়ে লাগছিল, সেই শব্দটাও যেন কেউ ফিস ফিস করে কথা বলছে বলে ভ্রম হচ্ছিল। রহিম দ্রুত জাল তোলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই শব্দটা এলো, রহিম, এই রহিম, এদিকে আয় তো। রহিম স্থির হয়ে গেল। কণ্ঠস্বরটা অদ্ভুতভাবে চেনা, একদম অবিকল তার ছোটবেলার বন্ধু কাসেমের মতো। কাসেম অনেক বছর আগে রোগে মারা গেছিল, কিন্তু সেই গলার আওয়াজ রহিম কোনোদিন ভুলবে না। রহিম চারদিকে তাকালো। গাঢ় অন্ধকারে শুধু গোলপাতা আর সুঁদরি গাছের ঝাপসা অবয়ব দেখা যাচ্ছে। সে নিজেকে বোঝালো, নিশ্চয়ই করিম তার সাথে রসিকতা করছে। কে? করিম, ইয়ার্কি করিস না। রহিম গলা উঁচু করে ডাক দিল, কিন্তু কোনো উত্তর এলো না। নিস্তব্ধতা যেন আরও গাঢ় হলো। কয়েক সেকেন্ড পর আবার সেই ডাক, রহিম, আমি এখানে, বনের ভেতর আয়, দেখ কত মাছ। এবার শব্দটা একদম তীরের খুব কাছ থেকে এলো। রহিমের মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল।
মনের এক কোণে যুক্তি বলছে এটা অসম্ভব, কিন্তু অন্য এক কৌতূহল তাকে আচ্ছন্ন করে ফেলল। সে যেন নিজের অবচেতন মনের নিয়ন্ত্রণে চলে গেল। নৌকাটা কাদার কাছে ভিড়িয়ে সে নেমে পড়ল। কাদা আর শ্বাসমূলের ওপর দিয়ে সে বনের গভীরে পা বাড়াল। বনের ভেতরটা ছিল নিশ্ছিদ্র অন্ধকার। লতাগুলো যেন জীবন্ত সাপের মতো তার পায়ে জড়িয়ে যেতে চাইল। ঝোপঝাড় সরিয়ে সে এগোতে লাগল সেই কণ্ঠস্বর লক্ষ্য করে। কাসেম, তুই কই? এই মাঝরাতে জঙ্গল দিয়ে কি করিস? রহিমের গলা কাঁপছে। হঠাৎ শব্দটা একদম মাথার ওপর থেকে ভেসে এলো। এই তো, আমি তো তোর ওপরেই রে রহিম। রহিম সাহস সঞ্চয় করে ধীর ধীরে ওপরের দিকে তাকালো, আর যা দেখল তা দেখার জন্য সে বা পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত ছিল না। একটি বিশাল রেনট্রির গাছের ডালে কেউ বসে আছে, কিন্তু বসার ভঙ্গিটা ছিল অস্বাভাবিক, পুরোপুরি উল্টো হয়ে। তার পা দুটো গাছের সাথে পেঁচানো আর শরীরটা নিচের দিকে ঝুলছে। লম্বা কালো চুলগুলো বাদুড়ের ডানা বা শ্যাওলার মতো নিচে ঝুলছে। মুখটা অন্ধকারে ঢাকা থাকলেও তার সাদাটে চামড়া যেন অদ্ভুত এক জ্যোতি বিকিরণ করছিল। রহিম স্তব্ধ হয়ে রইল। তার চিৎকার করার ক্ষমতা হারিয়ে গেছিল। সেই ছায়াটা ধীরে ধীরে তার মাথা উঁচু করল। যখন তার মুখটা রহিমের নজরে এলো, রহিমের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সেই মুখটার কোনো সঠিক আকৃতি ছিল না। চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় আর ধবধবে সাদা। সেখানে কোনো মণি ছিল না, আর তার মুখে লেগেছিল এক পাশবিক, কান পর্যন্ত বিস্তৃত এক অদ্ভুত হাসি। এত দেরি করলি কেন রহিম? আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। কণ্ঠস্বরটা এবার আর কাসেমের মতো নেই। সেটা এখন ভাঙা ভাঙা, কর্কশ এবং যেন একসাথে অনেকগুলো কণ্ঠের মিশ্রণ। রহিমের মনে হলো তার পা দুটো কেউ মাটির সাথে গেঁথে দিয়েছে। সে 1 ইঞ্চিও নড়তে পারছিল না। সেই অদ্ভুত প্রাণীটা এবার ডাল থেকে নেমে আসতে শুরু করল, কিন্তু সে মাটিতে নামছিল না, বরং এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যাচ্ছিল, একদম বানরের মতো। অথচ তার শরীরটা তখনও উল্টোই ঝুলছে। তার হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো যেন গাছের ধারালো ডালের মতো। যখন প্রাণীটা রহিমের থেকে মাত্র কয়েক ফুট উঁচুতে চলে এলো, তখন রহিমের স্নায়ুর ওপর থেকে অবসতা কেটে গেল। প্রাণের মরণপণ তাড়নায় সে পেছন দিকে এক বিশাল লাফ দিল। তার পা কাদার ভেতর দেবে যাচ্ছিল। ঝোপের কাঁটায় তার শরীর রক্তাক্ত হচ্ছিল, কিন্তু সে থামল না। পেছন থেকে সেই হাড় হিম করা হাসির শব্দ ভেসে আসছিল। তার সাথে শোনা যাচ্ছিল আরও অনেক কণ্ঠের বিচিত্র গুঞ্জন। যাস না রহিম, ফিরে আয়, আমরা তোকে চিনি, তোর রক্ত নোনতা। রহিম আর পেছনে ফিরে তাকালো না। যখন সে নৌকায় এসে পৌঁছালো, তখন তার সারা শরীর ঘামে ভেজা আর কাদা মাখা। সে দ্রুত লগি দিয়ে নৌকা ঠেলে গভীর পানির দিকে নিয়ে গেল। তার হাত পা কাঁপছিল, সে ঠিকমতো বৈঠা ধরতে পারছিল না। দূরে করিম আর জলিলের নৌকার আলো দেখে সে বুক ফাটা চিৎকার দিল। করিম আর জলিল দ্রুত তাদের নৌকা নিয়ে রহিমের কাছে পৌঁছালো। তারা রহিমকে দেখে আটকে গেল। রহিমের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে কেবল অস্ফুট গোঙানি বের হচ্ছে। কি হয়েছে রহিম ভাই, বাঘ দেখেছ? করিম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল। রহিম শুধু হাঁপাচ্ছিল আর আঙুল দিয়ে সেই গহীন অন্ধকারের দিকে ইশারা করছিল। তার মুখ দিয়ে কেবল একটা কথাই বারবার বের হচ্ছিল, ওটা মানুষ না, ওটা মানুষ না। গ্রামের মানুষ যখন পরের দিন সকালে রহিমকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলো, তখন তার গায়ে প্রচণ্ড জ্বর। সে প্রলাপ বকছিল। গ্রামের সব থেকে বয়স্ক জেলে জব্বার দাদু রহিমের সব কথা শান্ত হয়ে শুনলেন। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, রহিম, তুই কপাল জোরে ফিরে আইসোস। ওগুলো হলো সুন্দরবনের ডাকিনী। ওরা তোর মনের ভেতরে ঢুকে চেনা মানুষের আওয়াজ নিয়ে ডাকে। একবার যদি ওদের পিছু নিয়ে গহীন বনে কেউ ঢুকে যায়, তবে তার হাড় গোড়ো আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না। ওরা হলো বনের সেই অতৃপ্ত আত্মা, যারা যুগ যুগ ধরে পথ ভোলা মানুষকে শিকার করে আসছে। সেই রাতের পর রহিমের জীবন চিরতরে বদলে গেল। যে মানুষটা আগে ভূত প্রেতের কথা শুনলে হাসত, সে এখন সন্ধ্যের আগে জঙ্গল থেকে মাইলের পর মাইল দূরে চলে আসে। সে আর কোনোদিন একাকী মাছ ধরতে যায়নি। আজও যখন গায়ের কোনো ছেলে রহিমকে জিজ্ঞেস করে, রহিম কাকা, ভূত বলে কি সত্যিই কিছু আছে? রহিম তখন উত্তরের বদলে শুধু তার সেই সাদাটে চোখের স্মৃতিটা মনে করে শিউরে ওঠে। সে দূর আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, সব ডাক শুনতে নেই রে বাজান।
বনের ভেতর অনেক কিছু ঘোরাফেরা করে যারা মানুষের মতো ডাকে, কিন্তু তারা মানুষ না।